আমরা যখন সমন্বয়কদের ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায়, যে সমন্বয়ক নাও সেও হয়তো বলছে যে আমি সমন্বয়ক বলে বিভিন্ন জায়গায় নানান অপকর্ম করছে, এর কাছে টাকা চাচ্ছে, তার কাছে টাকা চাচ্ছে, এই ঘটনাগুলোর প্রেক্ষিতে নাহিদ ইসলাম কিন্তু যখন আমরা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করি তখন কিন্তু বলা হয়েছিল যে এই বৈষম্যের প্ল্যাটফর্মটা বিলুপ্ত করে দিয়ে সমন্বয়ক বলে আর কোনো পরিচয় থাকবে না। যখন এই জিনিসগুলো আসলে কন্ট্রোলে আসছে না তখন এই যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের একটা ইলেকশন হলো, কেন্দ্রীয় কমিটি গঠিত হলো, তারপর রিফাত রশিদ এসে এক সপ্তাহের মধ্যে কিন্তু এই পুরা সিস্টেমটাকে, যেটা কলুষিত হয়ে যাচ্ছিল সেটাকে কন্ট্রোল করার জন্য সাহসিকতার সাথে একদিনে এক বেলায় সারা দেশের সমস্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। বিএনপি অনেক অনেক রাজনৈতিক তাদের কর্মী যারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির ঘটনার সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু এই যে ঢাকা দক্ষিণের রবিউল ইসলাম নয়ন, আমি তার নাম স্পষ্টভাবে বলবো, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে সে চাঁদা চেয়েছে এবং সেটার জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মালিক মামলাও করেছে। আজ পর্যন্ত তার বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা নিয়েছে? এই প্রশ্নটা যখনই শুনি তখন আসলে ভিতরে অনেক অনেক ক্ষোভ, অনেক কষ্ট, মানে আসলে অনেক রাগ উগরে আসতে চায়। হ্যাঁ, দেখেন এই অভ্যুত্থানে যেই সাধারণ মানুষরা জীবন দিয়েছে, যেই মানুষগুলো এখনো আহত, যাদের অনেকের আছে চোখে কোনোদিন আর দেখতে পারবে না, নিজের পায়ে হাঁটতে পারবে না, হাতটা হয়তো খেতে পারবে না, এই মানুষগুলোর যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলছি। এক টেবিলে 10টা রাজনৈতিক দল, পরিবারের সন্তান হারিয়েছে বা ছেলে মেয়ে হারিয়েছে, অবশ্যই 2400 নিহত ভাই বোনেরা, তাদের মধ্যে শিশুও আছে এবং নিষ্পাপ নিরপরাধ শিশুও আছে। তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি, যে এই বাংলাদেশে স্বাধীনভাবে আমরা এখানে বসে কথা বলছি, কথা বলার পরে চিন্তা করছি না যে এই কথা বলার কারণে এরপরে যে আমার গুম হতে হবে কিনা, এরপরে যে আমার জেল জিরাত হবে কিনা। এই বাংলাদেশে যারা এই ধরনের চাঁদাবাজি, নানান রকম অপরাধ, এই কাজগুলো করছে, এদেরকে প্রচন্ড ঘৃণা, ভিতর থেকে প্রচন্ড ঘৃণা ছাড়া এদের প্রতি আর কোনো অনুভূতি আসে না। এখন এদের আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে এটা নিয়ে প্রশ্ন এসেছে। দেখেন এই যে যেই ছেলেটা রিয়াদের কথা বললেন, আপনি একটু তার বিষয়ে আপনি যদি খোঁজ খবর নেন, আমি দেখলাম যে সে মুক্তিযুদ্ধ জাদুঘরে বা কোথাও গিয়ে শেখ মুজিবুর রহমানের সাথে অনেক, মানে জীবিত শেখ মুজিবুর রহমান না, উনার ছবির সাথে অনেকগুলো ছবি তুলে সে দিয়েছে এবং আমি দেখলাম, মানে বৈষম্য বিরোধী আমি বলছি সেটাই। দেখেন তারপর সে কি করেছে, সে আবার দেখেন গিয়ে আমি দেখলাম যে সম্মানিত সাবেক জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব, উনার সাথেও আমি দেখলাম খুব ঘনিষ্ঠ ছবি। আবার এদিকে দেখলাম নাহিদ ইসলাম সাহেবের সাথেও ছবি। এখন এরা একটা, যে কয়দিন আগে শুনলাম না, এরা আসলে বিশেষ ট্রেনিং প্রাপ্ত, এরা সব জায়গায় মানে নিজেদেরকে নিজেরা ঢুকে যায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঢুকে গিয়ে তারা, শুনেন, এই যে মগজে যার দুর্নীতি আছে সে কোনোভাবেই কোনো ভালো কোনো কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবে না, সে ঘুরে ফিরে ওই দুর্নীতিটাই করবে। এবং সে শিখেছে, সে আগে যাদেরকে আদর্শ মনে করতো, সেই বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই দুর্নীতি এবং চাঁদাবাজির যে ব্যবস্থা ছিল সেটা সে ধারণ করেছে এবং সেইটাই সে অ্যাপ্লাই করছে। সে যে একটা ভালো দলের বা একটা ভালো অভ্যুত্থানের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা ছিল, এই প্ল্যাটফর্মটা ছিল তো অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম। এই অভ্যুত্থানের যে প্ল্যাটফর্মটা ছিল সেই প্ল্যাটফর্ম থেকেই এই গণ অভ্যুত্থানটা হয়েছে। আজকে বাংলাদেশে মানুষ শুধু কি রিয়াদ করছে, এরকম তো আরো অনেকেই চাঁদাবাজি করছে। মানে হ্যাঁ, আমি ওর ব্যাপারটাই আমি বলি। শুধু ধরেন যদি ওর ব্যাপারটা, আপনি উমামার কথা বললেন, ওর কথাটা বললেন, উমামা নিজেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের মুখপাত্র ছিলেন, উনারও কিন্তু দায়িত্ব ছিল যে যখন থেকে আমরা এই ঘটনাগুলো শুনতে পাচ্ছিলাম, যে এটা কিন্তু আজকের ঘটনা না, এবং আমরা এনসিপি রাজনৈতিক দল হিসেবে গঠিত হওয়ার যে বিভিন্ন জায়গায় সমন্বয়ক পরিচয় কিছু দুর্নীতি হচ্ছে। আমি যেহেতু অভ্যুত্থানের সমর্থক, আমি সুতরাং আমি অভ্যুত্থানের বিষয়টাই আগে বলবো। রাজনৈতিক দলের সম্পৃক্ততায় যে চাঁদাবাজি বা দুর্নীতি ঘটনাগুলো, সেগুলো আমি পরে আসছি, সেগুলো সবাই জানে, সেগুলো নিয়ে বিস্তর আলোচনা করার কিছু নাই। কিন্তু অভ্যুত্থানের বিষয়গুলো আমার আলোচনা করাটা জরুরি আমি মনে করি, এবং সেটা এক্সপ্লেন করাও জরুরি।
তখন আমরা যখন সমন্বয়কদের ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় যে সমন্বয়ক নাও সেও হয়তো বলছে যে আমি সমন্বয়ক বলে বিভিন্ন জায়গায় নানান অপকর্ম করছে, এর কাছে টাকা চাচ্ছে, তার কাছে টাকা চাচ্ছে। এই ঘটনাগুলোর প্রেক্ষিতে নাহিদ ইসলাম কিন্তু যখন আমরা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করি তখন কিন্তু বলা হয়েছিল যে এই বৈষম্যের প্ল্যাটফর্মটা বিলুপ্ত করে দিয়ে সমন্বয়ক বলে আর কোনো পরিচয় থাকবে না, এবং নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে থাকবে। ছাত্রদের যে সংগঠনটা সেটা কিন্তু নাগরিক পার্টির সংগঠন না, সেটা একটা আলাদা ছাত্র সংগঠন, যেটার সাথে আমাদের রাজনৈতিক দলের কোনো সংগঠন না। তারা গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে, ছাত্র শক্তি হিসেবে তারা একটি সংগঠন হিসেবে বাকশাস গঠন করেছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা সেটা বিলুপ্ত হয়ে যাবে এটা নাহিদ ইসলাম বলার পরেও সমন্বয় পরিচয় আর থাকবে না এটা বলার একটা নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি? কারণ আপনি যাতে এই পরিচয় বিক্রি করে যে অনিয়মগুলো হচ্ছে সেটা প্রতিহত করা, সেই অনিয়মগুলো প্রতিহত করার ক্ষেত্রে কারা বাধা সৃষ্টি করেছে বা কারা সেই প্ল্যাটফর্মটাকে জিয়ে রেখেছে তাদেরও কিন্তু দায়িত্ব বর্তায়। আপনি যখন চাবেন যে প্ল্যাটফর্মটা টিকে থাকুক তখন সেই প্ল্যাটফর্মটা টিকিয়ে রাখার জন্য প্ল্যাটফর্মের নামে বেনামে যে অনিয়মগুলো হচ্ছে সেই অনিয়মগুলো প্রতিহত করার মতো সামর্থ্য এবং যথেষ্ট সময় দিতে হবে। আমি যখন আমি তো আগে রাজনীতি করতাম না, মামুন মাহবুব স্যাররা জানেন আমি একজন আইনজীবী ছিলাম, আমি কাজ করছি এবং আইনজীবী হিসেবে ভালো আইনজীবী হওয়ার চেষ্টা করছি। আমি কেন রাজনীতি করতে আসলাম? আর আমি যখন রাজনীতি করতে এসেই পড়লাম তখন কিন্তু আমাকে এখন কাজের পাশাপাশি আমার প্রফেশনাল ওয়ার্কের পাশাপাশি আই এম হ্যাভিং টু গিভ আ লট অফ টাইম টু অ্যাকচুয়ালি ফর্ম our political party. I have worked for writing our constitution, writing the policies, disciplinary policies and all. এখন এই কাজগুলো যখন আমরা করছি এর পাশাপাশি আমাদের কাছে অনেক অভিযোগও আসছে, সেগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে, সেগুলো আমরা গুরুত্বের সাথে এবং আইনি প্রক্রিয়ায় যেভাবে আসলে স্বচ্ছতার সাথে একটা বিবেচনা করে একটা কাঠামো দাঁড় করানো যায় সেটা আমরা চেষ্টা করছি। তো এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বা সমন্বয়ক নামের যে প্ল্যাটফর্মের নাম করে যারা জুলাইকে প্রশ্নবিদ্ধ করছে, আমার কাছে দুইটা প্রশ্ন, স্পষ্ট প্রশ্ন। একটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা কেন প্রথম থেকে যখন বলা হলো যে বিলুপ্ত করা কেন হলো না, এবং এটা দায় কে নিবে? তারপর যখন দেখেন যখন এই জিনিসগুলো আসলে কন্ট্রোলে আসছে না তখন এই যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের একটা ইলেকশন হলো, কেন্দ্রীয় কমিটি গঠিত হলো, তারপর রিফাত রশিদ এসে এক সপ্তাহের মধ্যে কিন্তু এই পুরা সিস্টেমটাকে যেটা কলুষিত হয়ে যাচ্ছিল সেটাকে কন্ট্রোল করার জন্য সাহসিকতার সাথে একদিনে এক বেলায় সারা দেশের সমস্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। আমি তো রিফাত রশিদের এই সাহসকে আমি অভিনন্দন জানাই যে সে চেষ্টা করছে যে অভ্যুত্থানের যে প্ল্যাটফর্মটা ছিল সেটাকে আবার সে রিফর্ম করার তারা চেষ্টা করছে। আমি আশা করি তারা এই ধরনের কলুষিত যেই ইনসিডেন্ট গুলো আছে, যেই কোশ্চেনেবল ইনসিডেন্ট গুলো আছে সেগুলো যাতে পুনরায় না ঘটে সে চেষ্টা করবে। এখন আসেন যেটা নিয়ে আসলে আমাদের মেজর কনসার্ন, সেটা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই যে এই ছেলেগুলা আজকে 1 বছর হয়ে গেছে, 1 বছর হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে আজকে এই দলের 5 জন, ওই দলের 4 জন, এরকম ওই প্ল্যাটফর্মের 2 জন, এই ধরনের নানান সংখ্যায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হচ্ছে। আবার কে ফোন করছে? আওয়ামী লীগের অমুক নেতার বাসায় গিয়েছে, অমুক নেতার বাসায় গিয়ে অমুক নেতার বাসা থেকে ফোন এসেছে, তারপর গ্রেফতার হয়েছে। ভাই, যারা গণহত্যার সাথে জড়িত ছিল তারা সেফলি যে বাংলাদেশে বসবাস করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, বরং এই আইন শৃঙ্খলা বাহিনীর যারা বা যেই বিশেষ গোষ্ঠী এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, যেই 600 জনকে পালিয়ে যেতে সাহায্য করেছে, আবার এই বাংলাদেশেই তাদেরকে শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যবস্থা করে দিয়েছে, তাদের এখানেই আবার এই ঘটনাটা হয়েছে সেটাও তারা খবর পেয়ে যায়, তাদের ওখান থেকে এটা উদ্ধার করে। কিন্তু গণহত্যার সাথে জড়িত যারা তাদেরকে কিন্তু ধরানোর কোনো ব্যবস্থা হয় নাই। তো এইটা একটা বড় বড় আশ্চর্যের বিষয়। গণহত্যার সাথে জড়িত দেখে তাদের বাসায় কি চাঁদাবাজি করা যাবে? না না না, এইটা আমি বলি নাই, ওইটা কিন্তু আলাদা বিষয়। তাদের বিচার হতে হবে, অবশ্যই হতে হবে, কারণ এই ধরনের ধৃষ্টতা যেইসব লোকেরা দেখাচ্ছে তাদেরকে অবশ্যই অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এই বিষয়ে কোনো যদি কিন্তু নাই। এই ধরনের, শুনেন, আমি বারবার বলি, আরো বলি, যতবার এই প্রশ্ন আসবে ততবার বলবো, যদি কোনো দুর্নীতিতে আমার বাবা, আমার স্বামী, আমার ভাই, আমার মা, আমার বোন জড়িত থাকে তাকেও গ্রেফতার করতে হবে, তাকেও আইনের আওতায় আনতে হবে। আমি যদি হই আমাকেও আইনের আওতায় আনতে হবে, কারণ আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি আইনের ঊর্ধ্বে নয়। আমি অন্যায় করলে অবশ্যই আমাকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু এই যে আইন শৃঙ্খলা বাহিনী আজকে 1 বছর ধরে এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে বা 6 মাস ধরেই যদি হয়ে থাকে, এতদিন পরে কেন এদেরকে গ্রেফতার করলো?
এতদিন ধরে এরা কেন এইভাবে এই ধরনের অন্যায় কাজগুলো করার সুযোগ পাচ্ছে? শুনলাম যে আচ্ছা দেখেন, এখন রাজনৈতিক দলের কথা বললে রবি ভাই মাইন্ড করবে। এই বিএনপি অনেক অনেক রাজনৈতিক তাদের কর্মী যারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির ঘটনার সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু এই যে ঢাকা দক্ষিণের রবিউল ইসলাম নয়ন, আমি তার নাম স্পষ্টভাবে বলবো, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে সে চাঁদা চেয়েছে এবং সেটার জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মালিক মামলাও করেছে। আজ পর্যন্ত তার বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা নিয়েছে? কেন নেয় নাই? এই যে প্রশ্নগুলো আসে যে কারো ছত্রছায়ায়, বিশেষ কারো ছত্রছায়ায় এই ঘটনাগুলো ঘটছে, এই জিনিসগুলো তদন্তের ব্যাপার আছে। ওনারা নিজেরাও, আমি যেমন একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি, আমার দলের কেউ যদি অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার, হ্যাঁ। এবং এটা আমাকে লজ্জিত করে। আমাদের দলের কোনো একজনের নামে যখন কথা উঠেছে আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। এখন বিএনপির কারো কোনো দলীয় কর্মীর নামে যখন এই ধরনের কথা ওঠে, তারা ব্যবস্থা নিলেও কিন্তু সেটা সাফিসিয়েন্ট না। কেন সাফিসিয়েন্ট আমি বলবো, কারণ তারা অনেক পুরনো স্ট্যাবলিশমেন্ট, তাদের অনেক পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা, তাদের বিরুদ্ধে যেই নাম্বার অফ এলিগেশনস আসছে সেটা খুবই শকিং। দেখেন এখন কিন্তু অভ্যুত্থানের সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এখনই এত এলিগেশনস আসছে, আইন শৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারছে না, যেখানে উনাদের একের পর এক, এই যে বুধবার দিনও 20 জন কে বহিষ্কার করতে হয়েছে, এত এত এলিগেশন। আপনি কি মনে করেন যে এই এত বড় রাজনৈতিক দলটা যখন ক্ষমতায় আসবে, বাংলাদেশের যেই আইন শৃঙ্খলা বাহিনী বরাবরের মতো শুরু থেকে শেষ পর্যন্ত এই 54 বছরে যেই দল ক্ষমতায় থাকে তাদের সার্ভ করে আসছে, এই যে আমি একটু আগে বলেছিলাম যে আইনজীবীরা কোর্টেও পুলিশের মাইর খেয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, সেই আইন শৃঙ্খলা বাহিনী কি কেউ ক্ষমতায় আসলে তাদের দলীয় কর্মীর দ্বারা কোনো অন্যায় হলে সেই অন্যায়কে প্রতিহত করার ক্ষমতা রাখে? তাহলে এগুলো থামবে কবে? এগুলো তো থামতে হবে। বাংলাদেশ তো আসলে বারবার করে বাংলাদেশের মানুষ জীবন দেয় না, এই অভ্যুত্থানের অংশ হয় না, বা এই বিপ্লবের জন্য সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে আসে না। এই যে আমার মতো, আমি তো একজন আইনজীবী, আমি হয়তো সমাজ সচেতন একজন মানুষ, কিন্তু যারা একদম সাধারণ মানুষ, একজন গৃহিণী যিনি হয়তো একদম বিশেষ প্রয়োজনে বা বাচ্চাকে স্কুলে দেওয়ার প্রয়োজন ছাড়া বাসা থেকে হয়তো বেরও হন না, উনিও, ওই মাও কিন্তু বের হয়ে এসেছে কিছু করতে না পারলে। যারা অভ্যুত্থানে ছাত্র জনতার অংশগ্রহণ করেছে তাদেরকে পানি দিয়ে হলেও সাহায্য করেছে। সেই মায়েদের কাছে কি জবাব দিবেন আপনারা? তারা কি এই জন্য এই অভ্যুত্থান ঘটিয়েছে যে একটি বিশেষ সন্ত্রাসী রাজনৈতিক দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে অন্যান্য রাজনৈতিক দলকে, অন্যান্য কাউকে এম্পাওয়ার করবে যাতে তারাও আবার একই কাজ করতে পারে? এই জন্য তো বাংলাদেশের আসলে আসলে পরিবর্তন চায় না। এই জন্য তো বাংলাদেশের মানুষ এতগুলো মানুষ জীবন দেয় না, এই জন্য তো এতগুলো মানুষ আহত হয় নাই।